নমস্কার, আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ডিয়ার রেল গ্রুপটি অ্যাসপিরেন্ট, আমরা যে রেল গ্রুপটি ক্র্যাক কোর্স শুরু করেছি, এই কোর্সের মাধ্যমে আমরা প্রত্যেকটি বিষয়ের উপর ক্লাস করাচ্ছি। স্পেশালি রেল গ্রুপটি পরীক্ষাকে টার্গেট করে সাধারণত সকাল 8টাতে ক্লাস হচ্ছে জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস, সন্ধ্যাবেলা ক্লাস হয় অঙ্ক এবং রিজনিং। তো এখন আমরা জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেসের সেট নাম্বার 7 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা সেট 1 থেকে সেট 6 6টি ক্লাস করিয়েছি। যদি তোমরা সেই ক্লাসগুলো না দেখে থাকো, ক্লাসের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকে আমরা সেট নাম্বার 7তে হুবহু টিসিএস প্যাটার্নে কোশ্চেন কালেক্ট করেছি, যে কোশ্চেনগুলো তোমাদের রেলওয়ে পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক যে লেভেলের কোশ্চেন সেটআপ তোমরা রেল গ্রুপটি পরীক্ষায় দেখতে হবে, ঠিক সেই লেভেলেরই কোশ্চেন সেটআপ আমরা এখানে তোমাদের জন্য তৈরি করেছি, যাতে করে তোমাদের মাইন্ডসেট এখন থেকে রেলওয়ে লেভেলের হয়ে যায় এবং পরীক্ষায় তোমরা ভালো স্কোর করতে পারো। তো চলো আজকের সেশন শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে, প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে শুরু রয়েছে। 2020 সালের ইউরো কাপ চ্যাম্পিয়ন হলো কোন টিম? বলো 2020 সালের ইউরো কাপ চ্যাম্পিয়ন কোন টিম? আনসার করো দেখি। অপশান এ, বি, সি, ডি। সঠিক আনসার কী হবে বলো? সঠিক আনসার হয়ে যাবে তোমাদের অপশান বি, ইতালি। 2020 সালে ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছে কে? ইতালি। আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে 2021 সালে কোপা আমেরিকা কাপের উইনারকে, তখন সঠিক আনসার কী হবে? তখন সঠিক আনসার হবে আর্জেন্টিনা। মনে রাখবে 2021 সালে কোপা আমেরিকা কাপের উইনার হচ্ছে আর্জেন্টিনা, আর 2020 সালে ইউরো কাপের চ্যাম্পিয়ন হচ্ছে ইতালি। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে। ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান হচ্ছে কি? বলো ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান। সঠিক আনসার কী হবে বলো? সর্বোচ্চ সামরিক সম্মান কে কে পারবে কমেন্ট করো ফার্স্ট। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হবে তোমাদের অপশান বি, পরমবীর চক্র। এখানে কোশ্চেন কি বলছে সেটা দেখো, সামরিক সম্মান, ঠিক আছে। সামরিক সম্মান যদি তোমাদেরকে জিজ্ঞেস করে সর্বোচ্চ, তখন সঠিক অ্যান্সার হবে পরমবীর চক্র। আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করতো সর্বোচ্চ অসামরিক সম্মান, তখন সঠিক অ্যান্সার কী হতো বলো তো? তখন সঠিক অ্যান্সার হয়ে যেত অপশান এ, ভারতরত্ন। ভারতরত্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান। ওকে, বুঝতে পেরেছো? চলো পরবর্তী কোশ্চেন দেখো, সাবানের ফেনায় চার্জ দিলে কি ঘটবে? এখানে সাবানের ফেনায় চার্জের কথা অর্থাৎ কি? দেখো সাবানের ফেনায় চার্জ কথার অর্থ হচ্ছে একটা সাবানতে ফেনা কখন উৎপন্ন হয়? যখন সেটাতে জল দেওয়া হয়, তারপর বডিতে ঘর্ষণ করা হয় বা অন্যান্য কোনো স্থানে ঘর্ষণ করা হয়, তখনই ফেনা উৎপন্ন হয়। তো সেই চার্জের কথা বলা হচ্ছে। তো বলো সাবানের ফেনায় চার্জ দিলে কি ঘটবে? ব্যাসার্ধ বৃদ্ধি হবে, ব্যাসার্ধ হ্রাস পাবে, ফেনাটি নষ্ট হয়ে যাবে, নাকি কোনোটিই নয়? সঠিক আনসার করো দেখি কী হবে সঠিক আনসার। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে তোমাদের অপশান এ, ব্যাসার্ধ বৃদ্ধি হবে। সাবানের ফেনায় চার্জ দিলে ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। কোর্ট হচ্ছে ড্যাশ খেলার স্থান। কোর্ট, এখানে কোর্ট বলতে কি বলা হচ্ছে বলো তো? দেখবে একটা কোশ্চেন জিজ্ঞেস করে, হুইচ কোর্ট ইজ ইউজড ফর অস্ট্রেলিয়ান ওপেন, হুইচ কোর্ট ইজ ইউজড ফর উইম্বলডন ওপেন, মানে অস্ট্রেলিয়ান ওপেন কোন কোর্টে খেলা হয়, উইম্বলডন ওপেন কোন কোর্টে খেলা হয়, ধরুন একটা কোশ্চেন জিজ্ঞেস করে, তো সেই কোর্টের কথা বলা হচ্ছে। বলো কোর্ট হচ্ছে ড্যাশ খেলার স্থান। অপশান থেকে সঠিক আনসার করো। সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, উপরের সবকটি। কোর্ট ব্যাডমিন্টন খেলাতেও ইউজ হয়, লন টেনিসতেও ইউজ হয়, বাস্কেটবলতেও ইউজ হয়, ঠিক আছে। অর্থাৎ কোর্ট এই 3টে খেলাতেই ইউজ হয়ে থাকে। দেখো তোমাদেরকে আমি কি বললাম যে অস্ট্রেলিয়ান ওপেন কোন কোর্টে খেলা হয় বলো তো? গ্রাস কোর্টে, ঘাসের কোর্টে খেলা হয় অস্ট্রেলিয়ান ওপেন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, সায়েন্সের ম্যাথ রয়েছে। 1 গ্রাম 0 ডিগ্রি তাপমাত্রার বরফকে 100 ডিগ্রি তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কতটা তাপ লাগে? বলো সঠিক অ্যান্সার কী হবে? কমেন্ট ফার্স্ট, দেখি ক্যালকুলেশন করো কে কে সলভ করতে পারবে, আর আনসারটা কমেন্টে জানাও, ঠিক আছে। কোশ্চেনটা ভালোভাবে পড়ে নাও, কি বলছে। 1 গ্রাম 0 ডিগ্রি তাপমাত্রার বরফকে 100 ডিগ্রি তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে কত তাপ লাগে? বল এখানে কত তাপ বল লাগে বলো। সঠিক আনসার কী হবে? দেখো কীভাবে সলভ করবো সেটা দেখে নাও, 1 মিনিট। চলো এখানে কি কি মান দেওয়া রয়েছে সেগুলো আমাদেরকে আগে দেখতে হবে, সেই মান অনুযায়ী আমাদেরকে সলভ করতে হবে। এখানে কিসের কথা বলা হচ্ছে? তাপের কথা বলা হচ্ছে। কটা তাপের কথা বলা হচ্ছে? এখানে দেখো 3 ধরনের তাপের কথা বলা হচ্ছে। তা আমরা নাম দিচ্ছি Q1। যেখানে কি বলা হচ্ছে? যেখানে বলা হচ্ছে যে 0 ডিগ্রি সি তাপমাত্রায় বরফকে 100 ডিগ্রি, মানে বরফকে জলে পরিণত করার কথা বলা হচ্ছে প্রথম তাপে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি রয়েছে? দ্বিতীয় তাপ
Q2 এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে যে তাপের প্রয়োজন সেটাকে 0 থেকে 100-তে নিয়ে যেতে হবে, অর্থাৎ 0 থেকে 100-তে নিয়ে যেতে গেলে একটা তাপের প্রয়োজন, তো এটা হচ্ছে দ্বিতীয় তাপ। এবার তৃতীয় তাপটা কি বলো তো? এই তৃতীয় তাপটা হচ্ছে যে তাপের প্রয়োজন জলের বাষ্পীভবনের জন্য, অর্থাৎ জলকে বাষ্পে পরিণত করার জন্য যে তাপের প্রয়োজন সেটাকেই বলা হচ্ছে। মানে প্রথম তাপতে হচ্ছে বরফকে জলে পরিণত করা, তারপর হচ্ছে 0 থেকে 100-তে নিয়ে যাওয়া, তারপর হচ্ছে 100 প্লাস করলেই তো বাষ্পে পরিণত হয়, তাহলে হচ্ছে এটা তৃতীয় তাপ। বুঝতে পেরেছো? কোনো সমস্যা নেই। চলো এরপরে কাজটা রয়েছে দেখো, প্রথম তাপের ক্ষেত্রে কি হচ্ছে, বরফের ভর ইনটু বরফের লীন তাপ। তো বরফের ভর কত রয়েছে এখানে দেখো, বরফের ভর কত রয়েছে, বরফের ভর এখানে দেখো দেওয়া রয়েছে 1 গ্রাম, এখানে 1 গ্রাম দেখো দেওয়া রয়েছে, তো বরফের ভর হচ্ছে 1 গ্রাম। ওকে, আর এখানে বরফের লীন তাপ, লীন তাপ কত, বরফের লীন তাপ কত, বরফের লীন তাপ হচ্ছে 80, তাহলে কত হচ্ছে এখানে, প্রথম উষ্ণতা হচ্ছে 80। ওকে, 80 ক্যালোরি, 80 ক্যালোরি। ওকে, দ্বিতীয় উষ্ণতাটা দেখো এবার Q2, এখানে কি বলা হচ্ছে, দ্বিতীয় উষ্ণতা বলতে জলের ভর গণিত কী হবে, তাপমাত্রা বৃদ্ধি গণিত জলের স্পেসিফিক হিট। ঠিক আছে, তাহলে জলের ভর কত রয়েছে, জলের ভর 1 রয়েছে। ঠিক, তো জলের ভর এখানে 1 গ্রাম দেওয়া রয়েছে। তারপরে কি রয়েছে, তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি করে নিয়ে যাবো আমরা 0 থেকে কত 100-তে, তাহলে 100। তারপরে এখানে কি রয়েছে, স্পেসিফিক হিট, এটাও কত রয়েছে 1 রয়েছে, তাহলে কত হচ্ছে এখানে, এখানে শক্তির প্রয়োজন হচ্ছে 100 ক্যালোরি, 100 ক্যালোরি। ওকে, এইবারে দেখো তৃতীয় নম্বর যে তাপটা সেখানে হচ্ছে ইম্পর্টেন্ট, এখানেই কোশ্চেনটা রয়েছে। এখানে কি বলছে, তৃতীয় নম্বর তাপতে যে জলের যে তাপের প্রয়োজন সেখানে কিসের প্রয়োজন রয়েছে, জলের ভর, জলের ভর সকলের জন্য 1 গ্রাম। ওকে, তারপরে কি রয়েছে এখানে লীন তাপ, এখানে কি ছিল বরফের লীন তাপ, এখানে হচ্ছে জলের লীন তাপ, জলের লীন তাপ কত 536। ঠিক আছে, 536, তো এবার গুণ করলে কত হবে 536 ক্যালোরি। ঠিক, এবার টোটাল তাপটা আমরা যোগ করে দেবো, মানে টোটাল যে বলটা প্রয়োজন বা টোটাল যে তাপের প্রয়োজন সেটা যোগ করলে অ্যান্সার আমাদের বার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো যোগ করলে হচ্ছে 180 প্লাস হচ্ছে তোমাদের 1 মিনিট নিচে লিখে নিচ্ছি আমরা। ঠিক আছে, এই জায়গাটা দেখো 180 হচ্ছে, তো 100 প্লাস 80 সমান 180, তাহলে 180 আর 536 যোগ করলে হচ্ছে 6, 8 আর 3 হচ্ছে 11, আর এখানে হচ্ছে 2 7, 716 ক্যালোরি হবে সঠিক আনসার। ঠিক আছে, অপশানে রয়েছে কি 716 ক্যালোরি, না অপশানে 716 ক্যালোরি তো নেই, এখানে অপশানে রয়েছে 717 ক্যালোরি। তো আমাদেরকে অপশান সিটাই সঠিক করতে হবে, কারণ এটার কাছাকাছি আমরা গেছি। ঠিক আছে, হতে পারে টাইপিংয়ে ভুল বা কখনো পরীক্ষায় হয়তো কাছাকাছি দিয়ে দেয়। দেখো এখানে বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলো কিন্তু কাছাকাছি যায়নি বা সেগুলো অনেক ডিস্টেন্সে রয়েছে, যার জন্য আমরা অপশান সিকে এখানে কারেক্ট ধরে নেব। ওকে, বুঝতে পেরেছো? কোনো সমস্যা নেই। চলো পরবর্তী কোশ্চেন কি রয়েছে দেখো, নিচে দেওয়া যে শব্দটি ফুটবলের সাথে সম্বন্ধিত নয়, নিচে দেওয়া যে শব্দগুলো রয়েছে তার মধ্যে কোনটি ফুটবলের সাথে সম্বন্ধিত নয়, বলো। ফরওয়ার্ড, কর্নার, পাস নাকি পেলেন্টি কর্নার, কোনটা ফুটবলের সাথে সম্পর্কিত নয়? আনসার করো দেখি সঠিক আনসার কী হবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, পেলেন্টি কর্নার। এই শব্দটি ফুটবলের সাথে সম্পর্কিত নয়। ঠিক আছে, বাকি যে 3টে শব্দ রয়েছে সেগুলো কিন্তু সবই ফুটবলের সাথে সম্পর্কিত। ওকে, আচ্ছা বলো তো পেলেন্টি কর্নার শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? এটা তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, পেলেন্টি কর্নার শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত। চলো পরবর্তী কোশ্চেন কী রয়েছে দেখো, কোন ম্যাচ রেফারি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা পরিচালনা করলেন? দেখো রিসেন্টলি বিশ্ব চ্যাম্পিয়নশিপ হলো টেস্টের। ঠিক আছে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো ক্রিকেটের, তো সেখানে ফাইনাল খেলাটিকে কে পরিচালনা করেছেন তা জিজ্ঞেস করা হচ্ছে। দেখো কোশ্চেনের লেভেল দেখো, সঠিক আনসার কী হবে বলো, সঠিক আনসার কী হবে কমেন্ট ফার্স্ট, কে পারবে? সঠিক আনসার হয়ে যাবে তোমাদের অপশান সি, ক্রিস ব্রড। ক্রিস ব্রড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পরিচালনা করলো, অর্থাৎ তার দায়িত্বে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল, বাট তাকে আম্পায়ার করা হয়নি। আম্পায়ার কে ছিল? আম্পায়ার ছিল তোমাদের মিচেল গফ আর এখানে রিচার্ড, এই দুইজন ব্যক্তি ছিল আম্পায়ার। ঠিক আছে, মনে রাখবে মিচেল আর রিচার্ড এই দুই ব্যক্তি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে আম্পায়ারের ভূমিকা পালন করেছিল, আর পুরো খেলাটাকে পরিচালনা করেছিল কে? ক্রিস ব্রড। আচ্ছা বলো তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের উইনার কোন টিম আর রানার কোন টিম? বলো। দেখো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপতে উইনার কে ছিল?
নিউজিল্যান্ড ছিল। সব থেকে বেশি রান কে করেছিল? জন রুট করেছিল। আর রানার কে ছিল? এটা তোমাদের জন্য টাস্ক, এটা তোমরা কমেন্টে জানাবে। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের যে নৃত্যটি খুবই জনপ্রিয় তা কি? বলো। উত্তর পূর্বাঞ্চলের যে নৃত্যশৈলীটি খুবই জনপ্রিয় তার নাম কি? আনসার করো দেখি, সঠিক আনসার কী হবে? সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, লাই হারোবা। লাই হারোবা নৃত্যশৈলীটি উত্তর পূর্বাঞ্চলে খুবই জনপ্রিয়। কোন জায়গাতে বলো তো? মণিপুর। স্পেশালি মণিপুরতে খুবই পপুলার হচ্ছে লাই হারোবা নৃত্যশৈলীটি। ওকে, দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে। একটি উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 20 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য কত? দেখো বক্রতার ব্যাসার্ধ দেওয়া রয়েছে এখানে, ফোকাস দৈর্ঘ্যটা কত সেটা বার করতে হবে। ঠিক আছে, তো যদি তোমাদের বক্রতার ব্যাসার্ধ দেওয়া থাকে আর ফোকাস দৈর্ঘ্য বার করতে বলে তখন কি ফর্মুলা ইউজ হবে? বক্রতার ব্যাসার্ধ অর্থাৎ r/2। ওকে, আর যদি তোমাদেরকে এখানে মানটা দেওয়া থাকতো ফোকাস দৈর্ঘ্যের আর বার করতে বলতো বক্রতার ব্যাসার্ধ আর, তখন কি হতো? 2 গুণিত f। দুটোই ফর্মুলা মনে রাখবে। ওকে, দেখো এখানে আমাদেরকে কি বার করতে হবে? ফোকাস দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে ব্যাসার্ধকে আমরা 2 দ্বারা ভাগ করে দেবো। ব্যাসার্ধ কত রয়েছে? 20। 2 দ্বারা ভাগ করলে কত হবে? 10। তাহলে সঠিক আনসার হয়ে যাবে এখানে 10 সেমি হবে ফোকাস দৈর্ঘ্য। ওকে, আর যদি ধরে নাও তোমাদের এখানে ফোকাস দৈর্ঘ্য দেওয়া থাকতো, কোনো একটা হয়তো দেওয়া আছে 30, ফোকাস দৈর্ঘ্য 30 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে বক্রতার ব্যাসার্ধ কত? তখন কি হবে? তখন 2 গুণিত 30 হয়ে যাবে, তাহলে 60 হবে, 60 সেমি হবে তখন বক্রতার ব্যাসার্ধ। বুঝতে পেরেছো? এই দুইভাবেই জিজ্ঞেস করে, তো দুটি মেথডই মনে রাখবে, খুবই ইজি। চলো পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। কোশ্চেন নাম্বার 10, 356 নম্বর ধারা অনুযায়ী রাজ্যে জারি হওয়া রাষ্ট্রপতি শাসনের সর্বোচ্চ মেয়াদ হলো। দেখো রাষ্ট্রপতির শাসন কত নম্বর আর্টিকেলে উল্লেখ রয়েছে? 356 নম্বর আর্টিকেলতে উল্লেখ রয়েছে। ওকে, তো সেই আর্টিকেল অনুযায়ী রাজ্যে কতদিন সর্বোচ্চ রাষ্ট্রপতি শাসন থাকতে পারে? বলো সঠিক আনসার কী হবে? সঠিক আনসার হয়ে যাবে তোমাদের অপশান এ, 6 মাস। সর্বোচ্চ 6 মাস রাজ্যে কি থাকতে পারে? রাষ্ট্রপতি শাসন থাকতে পারে। এটা উল্লেখ রয়েছে আর্টিকেল 356-তে। ওকে, আচ্ছা 360 নম্বর আর্টিকেলতে কিসের উল্লেখ রয়েছে? অর্থনৈতিক এমার্জেন্সির উল্লেখ রয়েছে 360 নম্বর আর্টিকেলতে। ওকে, আর 352 নম্বর আর্টিকেলতে কিসের উল্লেখ রয়েছে? ন্যাশনাল এমার্জেন্সির উল্লেখ রয়েছে, মনে রাখবে। ওকে, ভীষণ ইম্পর্ট্যান্ট আর্টিকেল কিন্তু। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বাদামি বিপ্লব নিম্নের কার সাথে সম্পর্কিত? বলো বাদামি বিপ্লব নিম্নের কার সাথে সম্পর্কিত? অপশান এ, বি, সি, ডি। সঠিক আনসার কী হবে? সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, চামড়া উৎপাদন। চামড়া উৎপাদনের সাথে বাদামি বিপ্লব সম্পর্কিত। ওকে, আচ্ছা বলো তো পিঙ্ক বিপ্লব কার সাথে সম্পর্কিত? কে কে পারবে কমেন্টে জানাও দেখি। পিঙ্ক বিপ্লব কার সাথে সম্পর্কিত, বা গোলাপি বিপ্লব যেটাকে আমরা বলে থাকি, গোলাপি বিপ্লব কার সাথে সম্পর্কিত? কমেন্টে জানাবে দেখবি সঠিক আনসার কে কে করতে পারো। চলো পরবর্তী কোশ্চেন দেখো, দূরের বস্তু দেখার সময় সিলিয়ারি পেশির কিরূপ পরিবর্তন হয়? দূরের বস্তু দেখার সময় সিলিয়ারি পেশির কিরূপ পরিবর্তন হয়? বলো সঠিক আনসার কী হবে? অপশান এ, বি, সি, ডি। দূরের কোনো বস্তুকে যখন দেখতে যায় তখন সিলিয়ারি পেশির কিরূপ পরিবর্তন হয়? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। আনসার হয়ে যাবে অপশান এ, প্রসারিত হয়। যখন দূরের কোনো বস্তুকে আমরা দেখতে যাই তখন সিলিয়ারি পেশির যে রূপটা সেটা কি হয়? প্রসারিত হয়, অর্থাৎ বেড়ে যায়। ওকে, এবার দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে কাছের বস্তু দেখার সময় সিলিয়ারি পেশির কীরকম পরিবর্তন হয়? কাছের বস্তু দেখার সময় সিলিয়ারি পেশির কীরূপ পরিবর্তন হয়? তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে সংকুচিত হয়, বা মনে রাখতে পারো তোমরা কমে যায়। ঠিক আছে, যখন কাছের বস্তু দেখা যায় তখন সিলিয়ারি পেশির যে রূপ সেটা সংকুচিত হয়ে যায়, যখন দূরের বস্তু দেখতে যাওয়া যায় তখন সেটাতে কি হয়? সিলিয়ারি পেশির রূপটা প্রসারিত হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য হাম্বোল্ড রিসার্চ অ্যাওয়ার্ড ইন ইকোনমি? বলো হাম্বোল্ড রিসার্চ অ্যাওয়ার্ড অর্থনীতিতে কে পেয়েছেন? সঠিক আনসার করো দেখি। কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। বলো রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, কৌশিক বসু। কৌশিক বসু মহাশয় হাম্বোল্ড রিসার্চ অ্যাওয়ার্ড ইন ইকোনমি অর্থাৎ অর্থনীতিতে পেয়েছেন এই অ্যাওয়ার্ডটা তিনি। ওকে, আচ্ছা বলো তো ভারতে অর্থনীতিতে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? প্রথম অমর্ত্য সেন,
কত সালে পেয়েছিলেন এটা তোমরা কমেন্টে জানাও, কত সালে তিনি পেয়েছিলেন। কে কে পারবে কমেন্টে জানাও দেখি। চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতীয় নৌসেনা দিবস কবে পালিত হয়? বলো, ভারতীয় নৌসেনা দিবস কবে পালিত হয়? নেভি, ইন্ডিয়ান নেভি ডে কবে পালিত হয়? বলো, সঠিক আনসার কী হবে? ভারতীয় নৌসেনা দিবস কবে পালিত হয়? সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, 4ই ডিসেম্বর। 4ই ডিসেম্বর ভারতীয় নৌসেনা দিবস পালিত হয়। ওকে, আচ্ছা বলো তো ইন্ডিয়ান আর্মি ডে কবে পালিত হয়? ইন্ডিয়ান আর্মি ডে কবে পালিত হয়? 15ই জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে পালিত হয়, মনে রাখবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে? বলো, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় কোনো না কোনো শিফটে কোশ্চেন আসবেই আসবে। চলো সঠিক আনসার কী হবে? সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, 3য় অধ্যায়। ভারতীয় সংবিধানের 3য় অধ্যায়তে মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে। ওকে, বলো তো বর্তমানে মৌলিক অধিকার কয়টি রয়েছে? বর্তমানে মৌলিক অধিকার কয়টি রয়েছে? তোমাদেরকে অপশান দিচ্ছি 7টি, 9টি, 11টি নাকি 13টি। বর্তমানে মৌলিক অধিকার কয়টি রয়েছে কমেন্টে জানাও দেখি, নাকি 6টি রয়েছে? চলো আনসার করো দেখি, 5টা অপশানের মধ্যে সঠিক আনসার করো। চলো পরবর্তী কোশ্চেন দেখো, এসআই পদ্ধতিতে তড়িৎ ধানের একক কী? বলো, এসআই পদ্ধতিতে তড়িৎ ধানের একক কী? সঠিক আনসার কী হবে বলো? এসআই পদ্ধতিতে তড়িৎ ধানের একক কী? সঠিক আনসার হয়ে যাবে তোমাদের অপশন বি, কুলম। এসআই পদ্ধতিতে তড়িৎ ধানের একক হচ্ছে কুলম। আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করতো যে সিজিএস পদ্ধতিতে তড়িৎ ধানের একক কী, তখন সঠিক আনসার হয়ে যেত কিন্তু স্ট্যান্ড কুলম। ওকে, আচ্ছা ওহম কার একক? ওহম হচ্ছে রোধের একক। ঠিক, তো বলো তো ভোল্ট কার একক? ভোল্ট কার একক? কে কে পারবে? ভোল্ট কার একক এটা তোমরা কমেন্টে জানাও। দেখো 2-4টি কোশ্চেন তোমাদেরকে এই জন্যই করছি, এই কোশ্চেনগুলো আমি অলরেডি আলোচনা করেছি, তোমরা কে কতটা মাইন্ডে রাখতে পারছো সেটাই হচ্ছে ব্যাপার, ঠিক না? কারণ পড়ছো তুমি কতটা, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার মনে কতটা থাকছে। কারণ পড়তে সবাই পারে বাট মনে রাখতে সবাই পারে না, যার জন্য সবাই সাকসেস হয় না, এটা মনে রাখবে। সো পড়ার থেকে মনে রাখাটা ইম্পর্টেন্ট। তুমি কত পড়ছো তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কত মনে রাখতে পারছো। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন কী বলছে দেখো, একটি বালক বাড়ি থেকে বেরিয়ে 30 মিনিটে 2 কিমি হেঁটে বাড়ি ফিরে এলো, বালকটির স্মরণের পরিমাণ কত? দেখো এটা কোনো অঙ্কই নয়, ঠিক আছে, কিন্তু দেখতে মনে হচ্ছে অঙ্কের মতো। এখানে জাস্ট ডেফিনেশনটা যদি তোমাদের জানা রয়েছে, কার ডেফিনেশন? স্মরণের ডেফিনেশন যদি জানা রয়েছে তাহলে ইজিলি সলভ করতে পারবে। যদি না জানা থাকে তাহলে সলভ করা যাবে না, তখন দেখে মনে হবে যে এটা অঙ্ক বটে, অ্যাকচুয়ালি এটা অঙ্ক নয়। দেখো স্মরণের সংজ্ঞা কি? স্মরণের সংজ্ঞা হচ্ছে যে কোনো বস্তু নির্দিষ্ট একটা দূরত্ব, ধরে নাও এ দূরত্ব থেকে অপর একটা নির্দিষ্ট দূরত্ব, ধরে নাও বি দূরত্বে গেল, তো এ এবং বি, এই এ এবং বির যে ডিস্টেন্সটা এটাই হচ্ছে স্মরণ, ঠিক আছে? কিন্তু এখানে কি বলছে দেখো, একটি বালক বাড়ি থেকে বেরিয়ে 30 মিনিটে 2 কিমি হেঁটে বাড়ি ফিরলো, মানে সে আর ডিস্টেন্সের মধ্যে নেই, সে চলে এসেছে কমপ্লিট। এ নামক স্থান থেকে যদি সে বি নামক স্থানে গিয়েছিল, সে আবার এ নামক স্থানে রিটার্ন চলে এসেছে, তাহলে তার স্মরণটা কি এখন শূন্য রয়েছে। অপশান সি হবে সঠিক আনসার। যদি সে এ নামক স্থান থেকে গিয়ে বি নামক স্থানে দাঁড়িয়ে থাকতো আর জিজ্ঞেস করতো যে স্মরণ কত, ঠিক আছে, হয়তো জিজ্ঞেস করতো এখানে যদি যে 30 মিনিট গিয়ে 2 কিমি দূরে সে দাঁড়িয়ে রয়েছে, তাহলে বালকটির স্মরণ কত, আর এইভাবে অপশান দেওয়া থাকতো, তাহলে কিন্তু সঠিক আনসার 2 কিমি হয়ে যেত। বাট এখানে কি করেছে, সে তার যে গন্তব্যস্থলে গিয়ে আবার তার নিজের প্রাথমিক স্তরে সে ফিরে এসেছে, তাহলে এখানে স্মরণটা শূন্য, ঠিক আছে? যদি ডিস্টেন্স থাকে তাহলে স্মরণ হবে, আর যদি ডিস্টেন্সটা না থাকে তাহলে স্মরণ হবে না, এক কথায় এটা মনে রাখবে। ক্লিয়ার? চলো দেখো, এমনি খাতা কলমে ডেফিনেশন লিখতে গেলে সেটা আলাদাভাবে লিখতে হবে, বাট আমি তোমাদেরকে বোঝানোর জন্য একদম শর্ট পদ্ধতিতে বললাম, ঠিক আছে? কোনো অসুবিধা নেই আশা করি। চলো পরবর্তী কোশ্চেন কী রয়েছে দেখো, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? বলো, ইতিহাস থেকে কোশ্চেন। ভারত যখন স্বাধীন হয় তখন ভারতীয় জাতীয় কংগ্রেসের, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি কে ছিলেন? বলো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি কে ছিলেন? আনসার করে দেখি সঠিক আনসার কী হবে। সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, জেবি কৃপালিনী। জেবি কৃপালিনী ছিলেন 1947 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি। ওকে, আর তার আগে কে ছিলেন? তার আগে ছিলেন আবুল কালাম আজাদ মহাশয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, আগা খা কাপ কোন খেলার সাথে সম্পর্কিত, বা আগা খা কাপ কোন খেলার পুরস্কার হিসাবে দেওয়া হয়? বলো, সঠিক আনসার কী হবে?
আচ্ছা, তোমরা সকলেই যারা এখন ভিডিওটি লাইভ দেখছো তারা প্রত্যেকেই একবার ভিডিওটিতে লাইক করো, কারণ তোমাদের লাইক আমাকে খুব মোটিভেট করে ভিডিও বানাতে। আর সকলেই যখন ক্লাস অফ হয়ে যাবে তখন একবার কমেন্টে জানিয়ে দেবে ক্লাস কেমন ছিল, ইজি টু মডারেট, মডারেট থেকে টাফ নাকি মডারেট, কারণ তোমাদের ফিডব্যাকটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা সকলেই কমেন্টে জানাবে ক্লাস লাইভ অফ হওয়ার পর। আর সকলেই একবার ভিডিওটিকে শেয়ার করে দেবে বন্ধুবান্ধবদের সাথে, কারণ যত আমাদের চ্যানেলের সংখ্যা বাড়বে তত ভালো থেকে ভালো কন্টেন্ট আমরা প্রোভাইড করতে পারবো, ঠিক না? আর আমাদের পরিশ্রমটা তখনই সার্থক হবে যখন এই ভিডিওর দ্বারা বেশি থেকে বেশি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট উপকৃত হবে। তো চলো লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? চলো এই প্রশ্নের আনসার কী হবে বলো। এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন ডি, ঘোড়া দৌড়। আগা কাফ হর্স রেসিংয়ের সাথে সম্পর্কিত, ঠিক আছে? হর্স রেসিংয়ের সাথে সম্পর্কিত হচ্ছে আগা কাপ। আচ্ছা বলো তো, ইতিহাসের কোন ব্যক্তিত্ব হর্স রেসিংতে মারা গিয়েছিল? বলো, পোলো খেলা যেটাকে বলা হয়, পোলো খেলাতে হর্স রেসিংতে কোন ঐতিহাসিক ব্যক্তিত্ব মারা গিয়েছিল? দিল্লি সালতানাতের কে? কুতুবুদ্দিন আইবক হর্স রেসিং খেলতে গিয়ে মারা গিয়েছিল। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। অভিনব বিন্দ্রা যে খেলার সঙ্গে সম্পর্কিত তা কি? অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে সম্পর্কিত? আনসার করো দেখি, সঠিক আনসার কী হবে? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, শুটিং। অভিনব বিন্দ্রা শুটিংয়ের সাথে সম্পর্কিত। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। কোন সূত্র থেকে বলের পরিমাপ জানা যায়? কোশ্চেনটা ভালোভাবে পড়ে নেবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন কী বলছে? কোন সূত্র থেকে বলের পরিমাপ জানা যায়। এখানে জিজ্ঞেস করেনি যে কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়, দুটো কিন্তু আলাদা কোশ্চেন। যদি তোমাদেরকে জিজ্ঞেস করে ডেফিনেশন তখন আনসার হয়ে যাবে আলাদা, আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে পরিমাণ তখন আনসার হয়ে যাবে আলাদা। তো এবার বলো সঠিক আনসার কী হবে? কোন সূত্র থেকে বলের পরিমাপ জানা যায়? সঠিক আনসার হয়ে যাবে তোমাদের কি? অপশান এ, নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ জানতে পারা যায়। বাট যদি তোমাদেরকে জিজ্ঞেস করতো যে বলের সংজ্ঞা কী থেকে জানা যায়, তখন সঠিক অ্যান্সার হয়ে যেত নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা জানা যায়, আর পরিমাপ জিজ্ঞেস করলে নিউটনের দ্বিতীয় সূত্র। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। ভারতে পূর্ব উপকূল গভর্ণ যে নামে পরিচিত তা কি? পূর্ব উপকূল গভর্ণ যে নামে পরিচিত তার নাম কি? বলো সঠিক আনসার কি হবে? ভারতের পূর্ব উপকূল গভর্ণ যে নামে পরিচিত তার নাম কি? সঠিক আনসার হয়ে যাবে তোমাদের অপশান বি, করমণ্ডল উপকূল। ভারতের পূর্ব উপকূল কী নামে পরিচিত? করমণ্ডল উপকূল নামে পরিচিত। ওকে, আচ্ছা বলো তো মালাবার উপকূল কোথায় দেখতে পাওয়া যায়? ইস্ট, ওয়েস্ট, এক মিনিট, ইস্ট, ওয়েস্ট, সাউথ নাকি নর্থ? মালাবার উপকূল কোথায় দেখতে পাওয়া যায়? কমেন্টে জানাও দেখি সঠিক অ্যান্সার কী হবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। পরমাণুর রাসায়নিক ধর্মের জন্য দায়ী, পরমাণুর রাসায়নিক ধর্মের জন্য দায়ী কে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নাকি পজিট্রন? বলো পরমাণুর রাসায়নিক ধর্মের জন্য দায়ী কে? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক আনসার কী হবে বলো? সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, ইলেকট্রন। পরমাণুর রাসায়নিক ধর্মের জন্য দায়ী হচ্ছে ইলেকট্রন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে। পরমাণুর এম কক্ষে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে। দেখো পরমাণুর যে স্ট্রাকচারটা রয়েছে তার এম কক্ষে বলছে সর্বাধিক কটি পরমাণু থাকতে পারে? বলো দেখো এখানে সঠিক আনসার কী হবে? সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, 18টি। ঠিক আছে, এম কক্ষে সর্বাধিক 18টি ইলেকট্রন থাকতে পারে। এবার দেখো কে কক্ষে সর্বাধিক, কে কক্ষে কয়টি থাকতে পারে? ম্যাক্সিমাম 2টি ইলেকট্রন থাকতে পারে কে কক্ষে। ওকে, আচ্ছা যদি জিজ্ঞেস করে যে এল কক্ষে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? এল কক্ষে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে 8টি, আর এম কক্ষে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে 18টি। মনে রাখবে। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করে পরীক্ষায়। চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো পরবর্তী কোশ্চেন রয়েছে এসটিপিতে 44.8 লিটার সালফার ডাই অক্সাইডের ভর কত? বলো সঠিক আনসার কী হবে দেখি, কমেন্ট করো দেখি কে কে পারবে সঠিক আনসার কমেন্ট করো ফার্স্ট। এই ধরনের ছোট্ট ছোট্ট অঙ্ক তোমরা পরীক্ষায় পাবে, চাপ নেই, ঠিক আছে। দেখো এসটিপিতে 44.8 লিটার সালফার ডাইঅক্সাইডের ভর কত? এখানে আমরা কি করব আগে যাতে করে অ্যান্সার বার করতে পারো বলো তো কী করব? দেখো প্রথমে আমরা বার করে নেব সালফার ডাইঅক্সাইডের যে আণবিক ভর সেটা কত। সালফার ডাইঅক্সাইডের সংকেত কী সেটা আগে জানতে হবে। এর সংকেত হচ্ছে SO2। ওকে, তাহলে এর আণবিক ভর কত হবে বলো তো? আণবিক ভর কত হবে? দেখো
আণবিক ভর এখানে দেওয়া রয়েছে, দেখো সংকেততেই দেওয়া রয়েছে S সমান হচ্ছে 32 আর O সমান হচ্ছে 16, ঠিক আছে। তাহলে আণবিক ভর কত হবে 32 প্লাস এখানে কি রয়েছে SO2, সংকেতটা কি SO2, তাহলে O এর সাথে 2 গুণ হয়েছে, তাহলে 16 সাথে 2 গুণ হবে, 16 সাথে 2 গুণ হবে, তাহলে টোটাল কত হচ্ছে এবার যোগ করে দেখি। 16 দুগুণে হচ্ছে 32 আর 32 হচ্ছে 64 গ্রাম, এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইডের তোমাদের আণবিক ভর 64 গ্রাম। ওকে, তো এই 64 গ্রামটা কিসে রয়েছে, এসটিপিতে রয়েছে। এবার তোমাদেরকে একটা তথ্য বলি, দেখো আশা করি তোমরা সকলেই জানো এসটিপিতে 1 গ্রাম যে ভর তাতে কত লিটার পরিমাণটা থাকে বলো তো, এসটিপিতে 22.4 লিটার, 22.4 লিটার সালফার ডাইঅক্সাইডতে আণবিক ভর কত হবে 64 গ্রাম, ঠিক তো। শর্ত অনুযায়ী এসটিপিতে 22.4 লিটার সালফার ডাইঅক্সাইডে আণবিক ভর 64 গ্রাম। এইবার দেখো এখানে কি রয়েছে, এসটিপিতে 22.4 নেই, এখানে রয়েছে 44.8, মানে এর দ্বিগুণ রয়েছে, 44.8 এর দ্বিগুণ রয়েছে, ঠিক। তাহলে এটা যদি দ্বিগুণ হয় তাহলে এই জায়গাটাও দ্বিগুণ হয়ে যাবে, ঠিক তো। আমাদের অঙ্কের শর্ত কি বলে, যদি একই ওয়েতে চলে আর এক জায়গাতে যদি 1 গুণ বেড়ে যায় তাহলে অন্য জায়গাতেও 1 গুণ বাড়বে। বা অঙ্কে তো যদি তোমরা এইভাবে করো যে 22.4 লিটার সালফার ডাইঅক্সাইডতে 64 গ্রাম রয়েছে ভর, ঠিক আছে, তাহলে 1 গ্রামে কী হবে 64 ডিভাইডেড বাই 22.4, আর তাহলে 44.8তে কত হবে গুণ হয়ে যাবে। তো কাটাকাটি করলে কত হবে, দেখো নিচেরটা দিয়ে কাটবে, তো 22.4 দ্বারা 44.8কে কাটবে, কাটাকাটি করলে 2 পাবে, আর 2 এর সাথে কি গুণ হয়ে যাবে 64 গুণ হয়ে যাবে। তাহলে এখানে আমরা ডাইরেক্ট 2 গুণ করছি, তো কত হবে 128 গ্রাম, 44.8 লিটার সালফার ডাইঅক্সাইডে আণবিক ভর হবে 128 গ্রাম। ওকে, বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে, 2021 সালে অলিম্পিকের থিম কী ছিল বলো। রিসেন্ট যে 2021 সালে অলিম্পিক অনুষ্ঠিত হলো সেখানে থিম কী ছিল বলো, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, থিম কী ছিল, সঠিক অ্যান্সার করো দেখি। সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান সি, স্টে হেলদি, স্টে স্ট্রং, স্টে অ্যাক্টিভ। এটা ছিল 2021 সালে অলিম্পিকের থিম। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, পেট্রোলিয়াম শোধনে কোন ক্ষার ব্যবহৃত হয়, পেট্রোলিয়াম শোধনে কোন ক্ষার ব্যবহৃত হয় বলো, পেট্রোলিয়াম শোধনে কোন ক্ষার ব্যবহৃত হয়, কমেন্ট করো দেখি সঠিক অ্যান্সার কী হবে, পেট্রোলিয়াম শোধনে কোন ক্ষার ব্যবহৃত হয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড পেট্রোলিয়াম শোধনে ব্যবহৃত হয়। ওকে, আচ্ছা বলো তো H2SO4 কোথায় ব্যবহৃত হয়, এটা গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত হয়, গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত হয় H2SO4। HCl কোথায় ব্যবহৃত হয়, আমাদের মানব শরীরের পাকস্থলিতে রয়েছে HCl, মনে রাখবে, খাদ্য পরিপাকে সহায়তা করে HCl। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য প্রদত্ত পুরস্কার, অর্থাৎ সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয় বলো। দেখো মা সরস্বতী কি কিসের দেবী বলা হয়, বিদ্যার দেবী বলা হয় মা সরস্বতীকে। ওকে, তো এখান থেকে তোমরা গেস করেও অ্যান্সার করতে পারো, তো কী হবে বলো, সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়, বিদ্যা কোন ক্ষেত্রে রয়েছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সাহিত্য। ঠিক, দেখো অনেকেই বলবে বিজ্ঞানটাকে বিদ্যা নয়, অ্যাকচুয়ালি বিজ্ঞান বলো চাই কলা বলো বা আদার্স, ঠিক আছে, বিজনেস, সব কিছুই কিন্তু এই পড়াশোনার মধ্যেই পড়ে, বিদ্যাদেবীর মধ্যেই পড়ে। বাট আমরা জেনারেলি বিজ্ঞানকে একটু অন্য দিকে চলে যাই, বা বিজ্ঞানকে একটু সায়েন্টিফিক মানে অন্য কারণের জন্য তোমরা ধরে নিতে পারো অন্য ওয়েতে চলে যায়, যার জন্য আমরা সাহিত্যকে প্রপার ধরে নিই পড়াশোনাতে দিক থেকে, ঠিক আছে, যে বিদ্যা সাহিত্য এভাবে তোমরা মনে রাখতে পারো, বা ডাইরেক্ট আমি তোমাদেরকে কোনো লজিক দিচ্ছি না, এভাবে মনে রাখবে যে সরস্বতী সম্মান সাহিত্যের সাথে সম্পর্কিত। আচ্ছা বলো তো বিজ্ঞানের সাথে সম্পর্কিত অ্যাওয়ার্ডের নাম কি, বিজ্ঞানের সাথে সম্পর্কিত অ্যাওয়ার্ডের নাম কি বলো, কে কে পারবে। আচ্ছা বলো তো পুলিৎজার অ্যাওয়ার্ড রিলেটেড টু হুইচ ফিল্ড, কে কে পারবে, পুলিৎজার অ্যাওয়ার্ড, পুলিৎজার অ্যাওয়ার্ড রিলেটেড টু হুইচ ফিল্ড, কে কে পারবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে কি বলো তো, জার্নালিজম। ঠিক আছে, দেখো ভীষণ ইম্পর্ট্যান্ট, 1 মিনিট, এখানে তোমাদেরকে 3টে অ্যাওয়ার্ড বলছি, ঠিক আছে। একটা কি বলো তো, একটা হচ্ছে সাংবাদিকতা, আমি কি বলছিলাম পুলিৎজার অ্যাওয়ার্ড দেওয়া হয় দন্তস্বর কিউতে, সাংবাদিকতা, সঙ্গীত আর কি, সাংবাদিকতা, সঙ্গীত আর সাহিত্য, আর হচ্ছে তোমাদের
হ্যাঁ, তিনটা তো হয়ে গেল, সাংবাদিকতা, সাহিত্য আর সঙ্গীত, এই তিনটা ক্ষেত্রে দেওয়া হয় কি পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। ওকে, আচ্ছা, আর তেমন কোনো কোশ্চেন রয়েছে কি এখান থেকে? তেমন কোশ্চেন আর কিছু। আচ্ছা বলো তো, ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কারের নাম কি, যার নাম পরিবর্তন করা হয়েছে রিসেন্টলি? ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার রিসেন্টলি যেটা আমাদের এক মহিলা ক্রিকেটার পেয়েছেন, কি নাম বলো? রিসেন্টলি কোন মহিলা ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার পেয়েছেন? কে কে পারবে কমেন্টে জানাও দেখি, কমেন্টে জানাও, ঠিক আছে? কারা আপডেট রয়েছে দেখতে চাই, কমেন্টে জানাও সঠিক অ্যান্সার কী হবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বিশ্ব আবহাওয়া সংস্থা এইচএমআর বলছি, WMO, ঠিক আছে, WMO এর সদর দপ্তর কোথায়? বিশ্ব আবহাওয়া সংস্থা WMOর সদর দপ্তর কোথায় বলো, সঠিক অ্যান্সার কী হবে? এর ফুল ফর্মটা কি আগে জেনে নাও। এর ফুল ফর্মটা হচ্ছে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। তো এর হেডকোয়ার্টার কোথায় বলো? ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়? কে কে পারবে কমেন্টে জানাও দেখি। সঠিক আনসার হয়ে যাবে তোমাদের অপশান এ, জেনেভা। জেনেভাতে রয়েছে তোমাদের ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টার, ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি বিশ্ব আবহাওয়া সংস্থা। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, স্পেনের রাজধানী ও মুদ্রা কি? স্পেনের রাজধানী ও মুদ্রার নাম কি বলো? কারেন্সি আর ক্যাপিটাল দুটোই জিজ্ঞেস করছে। সঠিক আনসার কী হবে বলো? স্পেনের রাজধানী ও মুদ্রা কি? দেখো জেনারেলি এই টাইপের যখন কোশ্চেন দেয় না, তখন যদি তোমাদের একটা তথ্য জানা থাকে, একটা তথ্য রাজধানী বা কারেন্সি, ঠিক আছে, তো দুটোর মধ্যে একটা জানা থাকলেও তোমরা অ্যান্সার করতে পারবে। সাধারণত একই থাকে না, ঠিক আছে, একটু আলাদা করে দেয় পরীক্ষায়। তো চলো আনসার কী হবে? অপশান ডি। অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। মাদ্রিদ ও ইউরো। মাদ্রিদ হচ্ছে স্পেনের রাজধানী আর কারেন্সি হচ্ছে কি ইউরো। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, উলার লেক কোন রাজ্যে অবস্থিত? উলার লেক কোন রাজ্যে অবস্থিত বলো? উলার লেক কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর রাজ্যে উলার লেক অবস্থিত। ওকে, আচ্ছা, উলার লেক কি জলের রেত বলো তো? উলার লেক কি জলের লেক? মানে অপশান বলছি তোমাদেরকে আমি, নোনা জলের লেক নাকি সাধু জলের লেক নাকি হ্যাঁ এই দুটোর মধ্যেই অপশানে করো, সঠিক অ্যান্সার কী হবে? লবণাক্ত জলের লেক নাকি সাধু জল মানে মিষ্টি জলের লেক? তোমরা কমেন্টে জানাও সঠিক অ্যান্সার কী হবে, উলার লেক কিসের সাথে সম্পর্কিত। চলো পরবর্তী কোশ্চেন দেখো, অস্ট্রিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রিয়ার রাজধানীর নাম কি বলো? অস্ট্রিয়ার রাজধানীর নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ভিয়েনা। ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী, ঠিক আছে, অস্ট্রেলিয়া নয়, অস্ট্রিয়া মনে রাখবে। অস্ট্রেলিয়ার রাজধানী কিন্তু আলাদা। অস্ট্রেলিয়ার রাজধানী কোথায় বলো তো? অস্ট্রেলিয়ার রাজধানী কোথায়? কে কে পারবে? কেউ আবার মেলবোর্ন বলে দিও না, বলো অস্ট্রেলিয়ার রাজধানী কোথায়? কে কে পারবে? অস্ট্রেলিয়ার রাজধানী কোথায়? কে কে পারবে কমেন্টে জানাও। অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা, মনে রাখবে অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। আর কারেন্সি কি? অস্ট্রেলিয়ান ডলার হচ্ছে কারেন্সি। ওকে, আচ্ছা চলো পরবর্তী কোশ্চেন কী রয়েছে দেখো। আচ্ছা এখানে একটা তথ্য ছিল, সায়েন্স 1999 দ্য ইউরো হ্যাজ বিন অফিসিয়াল কারেন্সি অফ অস্ট্রিয়া। আচ্ছা অস্ট্রিয়ার কারেন্সি কি? অস্ট্রিয়ার কারেন্সি হচ্ছে তোমাদের ইউরো, মনে রাখবে, ঠিক আছে, 1999 সাল থেকে ইউরো হচ্ছে অস্ট্রিয়ার কারেন্সি, এটা মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পেট্রোলিয়ামের সদর দপ্তর কোথায়? ন্যাশনাল ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পেট্রোলিয়ামের সদর দপ্তর কোথায় রয়েছে বলো? আনসার করো দেখি, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক আনসার কী হবে কমেন্ট ফার্স্ট। সঠিক আনসার হয়ে যাবে তোমাদের অপশান এ, দেরাদুন। দেরাদুনতে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম। এছাড়াও দেরাদুনতে আর কিসের হেডকোয়ার্টার রয়েছে বলো তো? দেরাদুনতে আর কিসের হেডকোয়ার্টার রয়েছে? দেরাদুনতে হেডকোয়ার্টার রয়েছে তোমাদের কিসের? আমাদের বন্য হেডকোয়ার্টার রয়েছে, বন্য সংস্থার কিসের বলো? দেরাদুনতে আর কিসের হেডকোয়ার্টার রয়েছে? ফরেস্ট ডিপার্টমেন্টের কোন সংস্থার হেডকোয়ার্টার রয়েছে দেরাদুনতে? এটা তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে। আচ্ছা দেরাদুন হচ্ছে কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। দেখে নাও এখানে একটু তথ্য রয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম কবে স্টাবলিশ হয়? 1960 সালে স্টাবলিশ হয়েছিল, যার হেডকোয়ার্টার হচ্ছে দেরাদুনতে, মনে রাখবে। ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো, জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত? জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত বলো? সঠিক অ্যান্সার কী হবে? জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান ডি, বিহার।
বিহারতে জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দর অবস্থিত কোথায়? বিহারের রাজধানী পাটনাতে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, ধীরুভাই আম্বানি সোলার পার্ক কোথায় অবস্থিত? ধীরুভাই আম্বানি সোলার পার্ক কোথায় অবস্থিত বলো। সঠিক আনসার কী হবে? সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, রাজস্থান। রাজস্থানের মধ্যে রয়েছে ধীরুভাই আম্বানি সোলার পার্ক। চলো পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে, জলাশয়ের জল আম্লিক হলে জলে ড্যাশ প্রয়োগ করতে হয়। জলাশয়ের জলটা যদি আম্লিকে পরিণত হয়ে যায় তাহলে ড্যাশ প্রয়োগ করতে হয়। কি প্রয়োগ করতে হয় বলো? চুন, অ্যাসিড, গোবর নাকি নুন? কি প্রয়োগ করতে হয়? সঠিক আনসার হয়ে যাবে তোমাদের অপশান এ, চুন প্রয়োগ করতে হয়। জলাশয়ের জল যদি আম্লিক হয়ে যায় তাহলে চুন প্রয়োগ করতে হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে, উষ্ণতা বৃদ্ধিতে পিএইচের মান কীভাবে পরিবর্তিত হয়? উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় তাহলে পিএইচ ভ্যালুটা কী হবে? বাড়বে, কমবে, একই থাকবে নাকি বাড়বে কমবে দুটোই একসাথে? সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, বাড়বে, অপশান বি, কমবে। যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে পিএইচ মানটা কী হয়? হ্রাস পায়, কমে যায়। আচ্ছা বলো তো বিশুদ্ধ জলের পিএইচ কত? 7 হচ্ছে বিশুদ্ধ জলের পিএইচ। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, ইন্দ্রা সোলার কাপ খেলাধুলার সাথে যুক্ত। আচ্ছা তোমাদের একটা তথ্য বলি, পিএইচ ভ্যালু কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টপিক, রেলওয়ে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট টপিক। পার শিফট তোমরা প্রিভিয়াস ইয়ারে দেখবে 1-2 করে কোশ্চেন, ঠিক আছে, কোনো না কোনো শিফটে জিজ্ঞেস করেছে। তো পিএইচ ভ্যালু রিলেটেড একটা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, স্ট্র্যাটেজিকের প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। কমপ্লিট ভিডিওটাতে পিএইচ ভ্যালু প্রায় 80টার মতো দ্রব্যের পিএইচ ভ্যালু এখানে উল্লেখ করা হয়েছে এবং কীভাবে পিএইচ ভ্যালুর মান নির্ধারিত হয় সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করা হয়েছে। তো যদি তোমরা চাও প্রিভিয়াস ভিডিওটি দেখে নিতে পারো। ক্লিয়ার? চলো এই প্রশ্নে আনসার করো, ইন্দিরা সোনার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, হকি। হকি খেলার সাথে সম্পর্কিত হচ্ছে ইন্দিরা সোনার কাপ। চলো পরবর্তী কোশ্চেন দেখো, কোন শহরটি ভারতের ডায়মন্ড সিটি নামে পরিচিত? কোন শহরটি ভারতের ডায়মন্ড সিটি নামে পরিচিত বলো। ডায়মন্ড সিটি কোন শহরকে বলা হয়? সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, সুরাট। সুরাটকে বলা হয় ভারতের ডায়মন্ড সিটি, ঠিক আছে, হীরের শহর। চলো পরবর্তী কোশ্চেন দেখো, পানাজি গোয়ার রাজধানী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গোয়ার রাজধানীর নাম কি? পানাজি। তো পানাজি কোন নদীর তীরে অবস্থিত বলো। পানাজি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, মান্ডবী। মান্ডবী নদীর তীরে অবস্থিত হচ্ছে পানাজি শহরটি, ঠিক আছে। গোয়ার রাজধানী পানাজি মান্ডবী নদীর তীরে অবস্থিত। আচ্ছা বলো তো ভারতের রাজধানী দিল্লি কোন নদীর তীরে অবস্থিত বলো। ভারতের রাজধানী দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, যমুনা, সরস্বতী? কী হবে সঠিক আনসার? কমেন্টে জানাবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, পাঞ্চেত বাঁধ কোন রাজ্যে নির্মিত? পাঞ্চেত বাঁধ কোন রাজ্যে নির্মিত বলো। সঠিক আনসার কী হবে? পাঞ্চেত বাঁধ কোন রাজ্যে নির্মিত? দেখো এখানে অপশান যে রয়েছে সেই অনুযায়ী সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, ঝাড়খণ্ড। বাট কিছুটা অংশ পশ্চিমবঙ্গের মধ্যেও রয়েছে, কিছুটা, ঠিক আছে, বেশিরভাগ অংশ কিন্তু ঝাড়খণ্ডে রয়েছে। চলো ব্যাখ্যাটা দেখে নাও। দামোদর ভ্যালি কর্পোরেশন প্রথম পর্যায়ে অন্তর্ভুক্ত 4টি বহুমুখী বাঁধের মধ্যে পাঞ্চেত বাঁধটি সর্বশেষ। এটি ঝাড়খণ্ডের ধানবাদ জেলার পাঞ্চেত দামোদর নদীর ওপারে নির্মিত হয়েছে। ধানবাদ জেলাতে রয়েছে পাঞ্চেত ড্যাম। ওকে, আচ্ছা কোন নদীর উপর রয়েছে? দামোদর, মনে রাখবে দামোদর নদীর উপর নির্মিত হচ্ছে পাঞ্চেত ড্যাম। আর দামোদর নদীর উপর কী রয়েছে? মাইথন ড্যামও রয়েছে। দামোদরের একটা উপনদী, কী নাম নদীটার সেটা তোমরা কমেন্টে জানাবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, ছট কোন জেলার বিখ্যাত উৎসব বলো তো। ছট কোন বিখ্যাত রাজ্যের উৎসব বলো। ছট কোন রাজ্যের বিখ্যাত উৎসব? সঠিক আনসার হবে অপশান বি, বিহার। বিহারের বিখ্যাত উৎসব হচ্ছে ছট, মনে রাখবে। আর বলো তো বিহারের একটা বিখ্যাত চিত্রকলা রয়েছে যার নাম হচ্ছে মধুবনী চিত্রকলা। কোশ্চেন জিজ্ঞেস করে মধুবনী চিত্রকলা কোন রাজ্যে ফেমাস? বিহারতে ফেমাস। চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভিয়েতনামের রাজধানী ও মুদ্রা কি? ভিয়েতনামের রাজধানী ও মুদ্রার নাম কি বলো। সঠিক আনসার কী হবে? ভিয়েতনামের রাজধানী ও মুদ্রার নাম সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, হানয়। হানয় হচ্ছে ভিয়েতনামের রাজধানী আর মুদ্রার নাম হচ্ছে ডং। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, নটরাজ মন্দির কোথায় অবস্থিত? নটরাজ মন্দির কোথায় অবস্থিত বলো। আনসার করো, সঠিক আনসার কী হবে? নটরাজ মন্দির কোথায় অবস্থিত? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, কোনো না কোনো শিফটে কোশ্চেন আসবেই আসবে। সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, চিদম্বরম। তামিলনাড়ুর চিদম্বরম শহরতে অবস্থিত হচ্ছে নটরাজ মন্দির। এটা হচ্ছে ভগবান শিবের মন্দির, এটাও মনে রাখবে, ভগবান শিবের মন্দির হচ্ছে নটরাজ মন্দির। জিজ্ঞেস করে নটরাজ মন্দির কোন ভগবানের সাথে সম্পর্কিত বা কোন ভগবানের প্রতিছবি সেখানে দেখতে পাওয়া যায়, এইভাবে কোশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, কেন্দ্রীয় মন্ত্রিসভা যৌথভাবে কার কাছে দায়ী? কেন্দ্রীয় মন্ত্রিসভা যৌথভাবে কার কাছে দায়ী? আনসার করো।
কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, লোকসভা। কেন্দ্রীয় মন্ত্রিসভা লোকসভার সাথে সম্পর্কিত। ওকে, আচ্ছা, লোকসভার দুটো পার্ট না একটি পার্ট, নাকি লোকসভার কোনো পার্ট নেই? লোকসভার কোনো পার্ট নেই। যদি তোমাদেরকে জিজ্ঞেস করতো কেন্দ্রীয় মন্ত্রিসভার কয়টি পার্ট, তখন সঠিক অ্যান্সার হতো দুটি পার্ট। একটি পার্ট হচ্ছে নিম্নকক্ষ, যেটাকে বলা হয় লোকসভা, আরেকটি পার্ট হচ্ছে উচ্চকক্ষ, যেটাকে বলা হয় রাজ্যসভা। ওকে, রাজ্যসভায় যদি তোমরা ব্যক্তিত্ব হতে চাও তাহলে 30 বছর বয়সের প্রয়োজন, লোকসভার ব্যক্তিত্ব হতে গেলে 25 বছর বয়সের প্রয়োজন। ওকে, চলো, তো আজকে আমাদের ক্লাসের আলোচনার যে কোশ্চেনের টার্গেট 45টি কোশ্চেন আলোচনা কমপ্লিট, যার মধ্যে ছিল 20টি কোশ্চেন জিকে জিএস, 20টি কোশ্চেন জেনারেল অ্যাওয়ারনেস, আর 25টি কোশ্চেন হচ্ছে জেনারেল সায়েন্স। ওকে, চলো, এবার তোমাদের জন্য টাস্ক রয়েছে, এই কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে, কেমন? কারণ তোমরাও যদি কিছুটা না ইন্টারেস্ট দেখাও তাহলে কিন্তু আমার ভিডিও বানাতে মোটিভেশন আসে না, ঠিক আছে? কারণ আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, আর যদি তোমরাই ইন্টারেস্ট না দেখাও তাহলে তো বুঝতেই পারছো কতটা ডিমোটিভেট ফিল হয়। চলো, 35তম জাতীয় চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হবে? কলকাতা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ নাকি পানাজিতে? সঠিক আনসার কমেন্টে জানাবে, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন। পরবর্তী টাস্ক রয়েছে তোমাদের জন্য গীত গোবিন্দম, এর রচয়িতা কে? চণ্ডীদাস, জয়দেব, যদু ভট্ট, শ্রী চৈতন্য? সঠিক আনসার কমেন্টে জানাবে, ঠিক আছে? এছাড়াও যে সমস্ত আরও এক্সট্রা কোশ্চেন আমি জানতে চেয়েছি সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে। যে সব থেকে বেস্ট কোয়ালিটির কমেন্ট করবে তার কমেন্ট আমি কমেন্ট বক্সে পিন করে দেবো। ওকে, আর ভিডিও শেষ হওয়ার পর তোমরা সকলেই একবার শেয়ার আর কমেন্ট দুটো কিন্তু করবেই করবে। বিশেষ করে কমেন্টটা প্রত্যেকের ইম্পর্ট্যান্ট। কমেন্ট আর লাইক, একটা লাইক করবে আর কমেন্টে নিজের ফিডব্যাকটা জানাবে, ক্লাস কেমন ছিল, কতটা হেল্পফুল ছিল। কারণ তোমাদের ফিডব্যাক ছাড়া ক্লাসের কন্টেন্ট ডেভেলপ হবে না, ঠিক না? তো চলো, শেয়ার করো সকলের সাথে। দেখা হচ্ছে পুরো ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, সর্বদা মোটিভেট থেকো। সফলতা এক না একদিন আসবে। জয় হিন্দ, বন্দে মাতরম।